ওয়েলকাম স্টুডেন্টস। আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারের আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বার্নৌলির নীতি এবং স্থিতিস্থাপকতা। বার্নৌলির নীতিটা কি বলছে, যখন কোনো তরল প্রবাহিত হয় বা অন্য কোনো প্রবাহীও যখন প্রবাহিত হয়, সেই প্রবাহীর যে কোনো বিন্দুতে তিন ধরনের শক্তি উৎপন্ন হতে পারে। একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে চাপ শক্তি। স্থিতিশক্তিটা কি আমরা জানি mgh, মানে ওজনের সঙ্গে m ইন্টু জি মানে হচ্ছে ওজন পাচ্ছি, তার সঙ্গে হাইট ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা, এটা যদি গুণ করি আমি সেইটার স্থিতিশক্তি পাই। তো একক ভরে তার স্থিতিশক্তিটা কত হবে? gh। তাহলে কোনো প্রবাহীর একক ভরের স্থিতিশক্তি হচ্ছে gh। গতিশক্তি আমরা জানি হাফ mv স্কোয়ার, সেক্ষেত্রে একক ভরের প্রবাহীর গতিশক্তি হবে হাফ ভি স্কোয়ার। আর চাপ শক্তিটা কীভাবে হিসেব করে? চাপ শক্তিটা হচ্ছে কৃতকার্যকে আমি যদি একক ভর দিয়ে ভাগ করি, তাহলে প্রতি একক ভরে আমি তরলের ওই বিন্দুতে বা প্রবাহের ওই বিন্দুতে চাপ শক্তি নির্ণয় করতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি চাপ শক্তি হয়ে যাবে পি বাই রো। পি মানে হচ্ছে এইচ গভীরতায় যে চাপটা, আর রো মানে হচ্ছে ওই প্রবাহীর ঘনত্ব। এবার এই যে তিনটে শক্তি উনি পেলেন, আমাদের বললেন, দেখা যাচ্ছে এই যে তিনটে শক্তির যোগফল সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ চাপ শক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল দেখা যাচ্ছে সবসময় ধ্রুবক, একই হবে। তাহলে কি হবে? আমার যদি কোনো ক্ষেত্রে প্রবাহীর চাপ বেড়ে যায়, তাহলে তার বেগটা কমে যাবে। আবার যদি কোনো ক্ষেত্রে বেগ বেড়ে যায়, তার মানে বুঝতে হবে ওখানে চাপ কমে গেছে, কারণ তিনটে যোগফল তো একই রকম হবে। আর স্থিতিশক্তিটা ব্যাপারটা হচ্ছে, ওটা হচ্ছে যখন অনুভূমিকভাবে প্রবাহিত হবে, তাহলে এইচটা সবসময় সেম থাকবে, সেক্ষেত্রে স্থিতিশক্তিটা আমি ধ্রুবক ধরতে পারি। চাপ আর গতির হেরফের হয়। তো যাই হোক, এইটা উনি আমাদের একটা উপপাদ্য দিলেন যে আদর্শ শান্ত তরলের ক্ষেত্রে চাপ শক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তি যোগফল সবসময় ধ্রুবক হয়। মানে এটা যেহেতু সমস্ত শক্তির যোগফল ধ্রুবক বলা হচ্ছে, ফলে এটা শক্তির সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলছে। তাহলে আমি যদি একটা গাণিতিক রূপ পাই, চাপ শক্তি আমরা কি আগে দেখলাম, পি বাই রো প্লাস জিএইচ মানে স্থিতিশক্তি, আর প্লাস হাফ ভি স্কোয়ার মানে গতিশক্তি সমান ধ্রুবক। তো এবার কোনো ক্ষেত্রে যখন আমি হিসেব করব প্রবাহীর বেগ, চাপ, এইসব ক্ষেত্রে আমার প্রবাহীর যে ধর্ম সেটা নিয়ে যদি আমি হিসেব করি, তখন দেখা যায় মেন দুটো কথা মনে রাখলেই হবে। যেখানে চাপ কম, বায়ুর চাপ কম, সেখানে তার বেগ বেশি হবে। আবার যেখানে বায়ুর চাপ বেশি, সেখানে তার বেগটা কমে যাবে। এটাই বার্নৌলি নীতির সার কথা। এটা আরও সহজ করে বোঝানোর জন্যে আমরা একটা পরীক্ষার সাহায্য নিতে পারি। যেভাবে দেখাচ্ছি পরীক্ষাটা তোমরা ভালো করে দেখো, দেখলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। এই পরীক্ষা দুটো সৌমিলি করে দেখাবে। হাই বলো। হাই। আচ্ছা, কি করা হয়েছে? দুটো ছোট কাগজ এইভাবে কেটে নেওয়া হয়েছে, সরু কাগজ, দেখাও। এই দুটো কাগজ তোমরা কেটে ঠোঁটের দুপাশে এইভাবে ধরবে, দেখো যেভাবে ধরা হয়েছে। এবার ওই কাগজ দুটোর মাঝখান দিয়ে তুমি ফুঁ দেবে। আচ্ছা, দেখো কি হচ্ছে। ফুঁ দিলে আমাদের ধারণা কি যে ওটা সরে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ফুঁ দিলে কাগজ দুটো পুরো জুড়ে যাচ্ছে। এটা ব্যাখ্যা কিন্তু এই বার্নৌলির উপপাদ্য দিয়েই দেয়া যাবে। আচ্ছা, আর একটা পরীক্ষা দেখিয়ে দিই, তারপর আমি বোঝাচ্ছি। আর একটা দেখো পরীক্ষা। তুমি একটা কাগজ তোমরা এরকম ঠোঁটের নিচে ঠিক এভাবে ধরবে, ধরে ফুঁ দেবে।
দেখো ফুঁ দেওয়া হচ্ছে তো কাগজের ওপরে, তাহলে কাগজটা তো নিচেই থাকার কথা, কিন্তু দেখো ফুঁ দিলে কাগজটা উপরে উঠে আসছে। এই যে দুটো পরীক্ষা, ছোট্ট পরীক্ষা আমি দেখালাম, এর সাহায্যে খুব সহজেই আমি বার্নৌলি উপপাদ্যটা তোমাদের বোঝাতে পারবো। দেখো শেষ যে পরীক্ষাটা করা হলো, বার্নৌলি উপপাদ্যটা কি বলে? বার্নৌলি উপপাদ্য বলে যে কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে, কোনো তরল নয়, যে কোনো বায়ু একটা প্রবাহী, যেহেতু কোনো ধারারেখ প্রবাহ হলে প্রবাহনালীর যে কোনো ছেদে ওই প্রবাহীর প্রতি একক ভরের চাপ শক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ চাপ শক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তি তিনটে মিলিয়ে সে যোগফলটা ধ্রুবক হবে। তার মানে এটা কি, একটা শক্তি যদি কমে যায় অন্য শক্তিটা বেড়ে যাবে। এখানে সেটাই হচ্ছে। যখনই দুটো কাগজের মাঝখান দিয়ে ফুঁ দেয়া হচ্ছে, তখন ওই কাগজের মাঝখানে যে বায়ু আছে তার গতিশক্তি কিন্তু বেড়ে যাচ্ছে। গতিশক্তি বেড়ে গেলে ওখানে চাপ শক্তিটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই কাগজের দুই বিপরীত পার্শ্বে যে বায়ুটা আছে সেখানে কিন্তু গতি তুলনামূলকভাবে কম, ফলে চাপটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাই দুপাশের বায়ু করছে কি, কাগজ দুটোকে চেপে দিচ্ছে। দ্বিতীয় পরীক্ষাটা দেখাও। দ্বিতীয় পরীক্ষাতেও ঠিক এই একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। যখনই ফুঁ দেয়া হচ্ছে কাগজের ওপর দিয়ে, তখন কি হচ্ছে, কাগজের ওপরের বায়ুটা কিন্তু গতিশীল হয়ে যাচ্ছে, গতিশক্তি বেড়ে যাচ্ছে, যার ফলে ওই অঞ্চলের চাপ শক্তি কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, নিচের দিকের যে বায়ু তার গতি অপেক্ষাকৃত কম, চাপটা বেশি, ফলে নিচের বায়ুটা কাগজটাকে ওপরে তুলে দিচ্ছে। এইভাবে খুব সহজে আমরা বার্নৌলির উপপাদ্যটা আমরা বুঝতে পারি। বার্নৌলির উপপাদ্যের এই সহজ পরীক্ষা যেটা দেখালাম, এরকম অনেক বাস্তব উদাহরণও আমরা দেখতে পাই, যেটা আমরা বার্নৌলির উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন ঝড়ের সময় দেখা যায় অনেক ঘরের টিনের চাল থাকে বা খড়ের চাল থাকে, সেগুলো উড়ে চলে যায়। এর কারণটা আমরা বার্নৌলির উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করতে পারি। এখানে কি হয়, যখন ঝড় ওঠে বাইরের বায়ু বেগ বেশি থাকে, ফলে যেখানে বায়ুর বেগ বেশি, বার্নৌলির উপপাদ্য অনুসারে সেখানে বায়ুর চাপ কম। এবার ঘরের মধ্যে দেখা যাচ্ছে কি, ঘরের মধ্যে বায়ুর বেগটা তুলনামূলকভাবে অনেক কম, ফলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, চাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন সেই ভেতরের চাপটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যার ফলে হচ্ছে কি, টিনের চালটা উড়ে বাইরে চলে যায়। তা এই ঘটনাটা আমরা বার্নৌলি উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। আবার ধরা যাক উড়োজাহাজ যে আছে, উড়োজাহাজের যে স্ট্রাকচারটা করা হয় সেটা কিন্তু বার্নৌলির উপপাদ্য মেনেই এই উড়োজাহাজের নকশাটা করা হয়। কেন? উড়োজাহাজের ডানা, তার মাথার সামনের দিকে স্ট্রাকচার এমনভাবে করা থাকে যাতে উপরের অংশে বায়ুর বেগটা বেশি হয়, চাপটা কম হয়, আর নিচের অংশে বায়ুর বেগটা কম হয়, চাপটা বেশি হয়। যার ফলে হচ্ছে কি, সবসময় একটা ডানার উপর ঊর্ধ্বমুখী বল একটা ক্রিয়া করে, ফলে উড়োজাহাজটা ভেসে থাকে। যখন উচ্চবেগে একটা ট্রেন যায়, তখন ওই প্ল্যাটফর্মের দেখা যায় ট্রেনের সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মের যে বায়ুটা তারও বেগ কিন্তু বেড়ে যায়, যার ফলে হচ্ছে কি, লাইনের কাছাকাছি যে বায়ুস্তরটা আছে তার চাপটা কমে যায়। ওখানে যখন চাপ কমে যাচ্ছে, তার একটু দূরে বায়ুর বেগ কম থাকে, চাপ বেশি থাকে, ফলে বায়ুটা তখন করে কি, বেশি চাপ থেকে কম চাপে আসতে চেষ্টা করে। ফলে হচ্ছে কি, ওই প্ল্যাটফর্মের লাইনের ধারে যারা দাঁড়িয়ে আছে তারা যেন ট্রেনের কাছে চলে যেতে চায়, ট্রেনের দিকে ঠেলে দেয় মানুষজনকে। তাই বলা হয় যে যখন খুব দ্রুত বেগে ট্রেন প্ল্যাটফর্ম পেরিয়ে যাবে তখন কখনোই ওই লাইনের কাছে থাকা উচিত নয়। এই যে বার্নৌলি উপপাদ্যটা আমরা দেখলাম, এখানে দুটো ছোট ছোট জিনিস আমি মনে রাখব, যে বার্নৌলি উপপাদ্যটা শক্তির সংরক্ষণ নীতির ওপরই কিন্তু প্রতিষ্ঠিত, আর এটা
অসংলগ্ন তরল বা বায়ুর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, অশান্ত প্রবাহের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। এরপর আমরা পদার্থের আরেকটি ধর্ম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ধর্মটা কি? আমরা রাবার দেখেছি, রাবারের ব্যান্ড দেখেছি, বা মেয়েরা যে মাথায় ব্যান্ড বাজে সেই ব্যান্ড দেখেছি আমরা। সেখানে হয় কি, টানলে ব্যান্ডটা বেড়ে যায়, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে। এটা কিন্তু পদার্থের একটা ধর্ম, যেখানে হচ্ছে কি বল প্রয়োগে তার আকারের বা আয়তনের পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আবার বল যদি তুলে নেওয়া হয়, বাহ্যিক বলটা যদি তুলে নেওয়া হয়, তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। এই ধর্মটাকেই বলছে পদার্থের স্থিতিস্থাপকতা। বাস্তবে অনেক পদার্থেরই এই স্থিতিস্থাপকতা ধর্ম আছে, তবে প্রকৃতি অনুযায়ী কারো স্থিতিস্থাপকতা ধর্ম কম, কারো এই ধর্মটা বেশি আছে। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো রাবারের ব্যান্ড, তাকে আমরা সহজেই টেনে বড় করতে পারি, কিন্তু লোহার একটা স্প্রিং ধরো, তাকে কি অত সহজে আমি বল প্রয়োগ করে বাড়াতে বা কমাতে পারবো? আবার দেখো, এই যে রাবার ব্যান্ড যেটা আছে, এক সময় কি সেটা ছিঁড়ে যেতে পারে, তো ফলে তখন কি তার স্থিতিস্থাপকতা ধর্ম থাকবে? থাকবে না। এরকম সমস্ত বস্তুর ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায়। কাউকে বেশি বল প্রয়োগ করতে হয় তার অবস্থার পরিবর্তন করতে গেলে, আকারের পরিবর্তন করতে গেলে, কাউকে কম বল প্রয়োগ করতে হয়। আবার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করার পর দেখা যাচ্ছে তার সেটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, মানে তার স্থিতিস্থাপকতা ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। এমন কোনো বস্তু পাওয়া যায় না যার উপর যত বেশি বল প্রয়োগ করা হোক না কেন সেটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, সেরকম পাওয়া যায় না। ওই জন্য বলছে বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু খুব একটা পাওয়া যায় না, তবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে তার সেই স্থিতিস্থাপকতা ধর্মটা থাকে। পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম যেমন আছে, তেমনি কোনো পদার্থ অস্থিতিস্থাপকও হতে পারে। মানে তার উপর বল প্রয়োগ করলে তার আকারের যে পরিবর্তন হলো সেটা স্থায়ী হয়ে গেল, সেটা আর আগের অবস্থায় ফিরে আসে না। যেমন ধরো কাদা, আমি কাদার ওপর বল প্রয়োগ করে, মাটির ওপর বল প্রয়োগ করে আমি যেমন আকার দিই সে সেরকম আকারই লাভ করে, সে আবার আগের অবস্থায় ফিরে আসে না। এই রকম যে সমস্ত পদার্থ আছে তাদের বলছে অস্থিতিস্থাপক পদার্থ। আবার কিছু আছে দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু মানে কি, যাদেরকে আমি বল প্রয়োগ করে তার আকারের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না, ভেঙে যাবে কিন্তু তার আকারের পরিবর্তন হবে না। যেমন বলতে পারি কাঁচ বা শক্ত পাথর, এদেরকে আমি বল প্রয়োগ করে বাঁকাতে পারবো না বা টেনে বাড়াতে পারবো না, ভেঙে যাবে। এদেরকে ভঙ্গুর বস্তু বলা হয়। পূর্ণ দৃঢ় বস্তু, এদের কোনো স্থিতিস্থাপকতা ধর্ম আদৌ নেই, এরা ভঙ্গুর। এবার এই যে স্থিতিস্থাপক পদার্থ যারা আছে তাদের বল প্রয়োগ করলে কী হয়, তাদের আকারের একটা পরিবর্তন ঘটে। এটাকেই আমরা বলি বিকৃতি। সেটা কীভাবে পরিমাপ করি না, তার উপর বল প্রয়োগ করলে তার যতটা পরিবর্তন হলো বাই তার প্রাথমিক যে আকার বা আকৃতি ছিল সেটা দিয়ে যদি ভাগ করি, এই অনুপাতটা কি বলছে, বিকৃতি। যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি, একটা তার যদি বলি, তারের উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কতটা বৃদ্ধি পেল বাই তার প্রাথমিক দৈর্ঘ্য, এইটা হচ্ছে বিকৃতি। বিকৃতি যেহেতু দুটো দৈর্ঘ্যের অনুপাত, তাই তার কোনো একক নেই। স্থিতিস্থাপক পদার্থের এই বিকৃতির ফলেই ওই বস্তুতে একটি বল উৎপন্ন হয়, যেটাকে বলা হয় পীড়ন। আমি ধরো একটা রাবারের ব্যান্ডকে আমি যদি টেনে বাড়াতে চাই, তাহলে তার বিকৃতি হলো। এবার বাড়িয়ে বাড়িয়ে এমন একটা পজিশানে নিয়ে গেলাম, তারপরেই ছিঁড়ে যাবে। এই রকম অবস্থায় তুমি মনে করে দেখো, তোমার হাতের ওপরেও কিন্তু একটা চাপ পড়ছে, মানে মনে হচ্ছে যেন তুমি যদি ওই চাপটা সরিয়ে নাও, ওই আগের অবস্থায় ওটা খুব দ্রুত ফিরে আসবে। এই যে একটা চাপ বা বল তুমি হাতে অনুভব করছো, এটাই হচ্ছে পীড়ন। এটা কি একটা প্রতিক্রিয়া বল। তুমি বল প্রয়োগ করে সেই স্থিতিস্থাপক পদার্থের আকারের পরিবর্তন করলে, আবার
সেই স্থিতিস্থাপক পদার্থটাও কিন্তু তোমার উপর একটা প্রতিক্রিয়া বল তৈরি করছে, করে সেটা সে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এই যে প্রতিক্রিয়া বল, এটা কি বলছে? পীড়ন। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে তুমি যে বল প্রয়োগ করছো আর পীড়ন যেটা প্রতিক্রিয়া বল, এটা সবসময় সমান ও বিপরীত হয়। এই পীড়নটা কীভাবে পাবো? না প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে পীড়ন। আমি যদি কোনো স্থিতিস্থাপক পদার্থের কোনো তার নিই, লোহার তার হতে পারে, তামার তার হতে পারে, সেক্ষেত্রে তার উপর বাহ্যিক বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্যের এক পরিবর্তন ঘটে। বিকৃতি অনেক রকম হয়, আকারের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে আমি যদি তার শুধু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাই, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তা কি বলছে? অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এই অনুদৈর্ঘ্য বিকৃতির ফলে বস্তুর ভেতরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে তাকেই আমি বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন যেহেতু একটা বল, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাই তার মাত্রিয় সংকেত কী হবে? বল বাই ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমি পাবো ml⁻⁻1 t⁻⁻1। আর বিকৃতি যেহেতু একটা অনুপাত, তার কোনো এককও নেই, আর তার মাত্রিয় সংকেত হবে m⁻0 l⁻0 t⁻0। এবার স্থিতিস্থাপক পদার্থের এই দুটো ধর্ম যে পেলাম আমরা, পীড়ন আর বিকৃতি, দেখা যায় বিকৃতি আর পীড়ন পরস্পর সমানুপাতিক। আমি বাস্তব উদাহরণ দিয়ে বলি, তুমি ধরো কোনো রাবারের ব্যান্ড নিয়ে তার আকারের পরিবর্তন করছো, যত বেশি তাকে বাড়াচ্ছ তার বিকৃতি তত বেশি ঘটছে। তোমার হাতেও কিন্তু সেই অনুপাতে কিন্তু বলটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা কি? যত বেশি তার বিকৃতি করছো আকারের, তোমার উপর প্রতিক্রিয়া বলটাও তত বেশি হচ্ছে, মানে অর্থাৎ পীড়নটাও বেশি হচ্ছে। এটা নিয়েই বিজ্ঞানী হুক একটা সূত্র আমাদের সামনে তুলে ধরলেন, যেটাকে আমরা হুকের সূত্র বলি। তিনি কি বললেন? না পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক হয় যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে কী হবে? ওটা ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, তখন আর স্থিতিস্থাপকতা ধর্ম থাকবে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে। এটাকে যদি আমি গাণিতিকভাবে লিখি, পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি সমান পেয়ে যাচ্ছি ধ্রুবক। এই ধ্রুবকটা কি বলছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাতটা কি বলছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার একটু লক্ষ্য রাখো, যেহেতু স্থিতিস্থাপক গুণাঙ্কটা কী হচ্ছে? পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো একক নেই, ফলে পীড়নের এককটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাহলে এককটা দেখে নিচ্ছি, তাহলে কী হবে? পীড়নের একক হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের প্রযুক্ত বল, তাহলে বল বাই ক্ষেত্রফল, ফলে সিজিএস পদ্ধতিতে হবে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা যদি অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত করে আসে, তাহলে সেই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে বলবো আমরা ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কটা কি? না অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাকে বলছে ইয়ং গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কটা আকার, আয়তন বা দৈর্ঘ্য যে কোনো অনুপাতের ক্ষেত্রেই আসতে পারে। ইয়ং গুণাঙ্কটা কেবলমাত্র অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয়। এই ইয়ং গুণাঙ্কর যদি রাশিমালা আমি নির্ণয় করতে চাই, কিভাবে করব? আমি একটা ধরে নিলাম তার আছে, সেই তারের প্রাথমিক দৈর্ঘ্য আমি ধরলাম এল, আর তার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম বড় হাতের এ। এবার তার উপর আমি একটা বল প্রয়োগ করলাম, ধরলাম এমজি বল প্রয়োগ করলাম, ওজন, যার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, স্মল এল দৈর্ঘ্য তার বৃদ্ধি পেল। সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত পাবো? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, ফলে স্মল এল বাই ক্যাপিটাল এল। আর অনুদৈর্ঘ্য পীড়ন মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, সেক্ষেত্রে পেলাম এফ বাই এ। হুকের সূত্র অনুসারে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান ধ্রুবক পেলাম,
সেক্ষেত্রে ধ্রুবকটাকে যদি আমি ওয়াই ধরি ইয়ং গুণাঙ্ক, তাহলে মানগুলো বসিয়ে পাই এফ ইন্টু ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ ইন্টু স্মল এল। এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। পদার্থের ইয়ং গুণাঙ্ক একটা মৌলিক ধর্ম, ফলে প্রত্যেক পদার্থের ইয়ং গুণাঙ্কের মান আলাদা এবং নির্দিষ্ট। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, পিতলের ইয়ং গুণাঙ্কের মান 9.8 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এটার মানে আমরা কি বুঝব? এটার অর্থ হলো একটি পিতলের তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 9.8 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। তাহলে আবার আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, ধরো তামার ইয়ং গুণাঙ্ক 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। এটা উত্তর এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে নিজের মতো করে। কি বলবো? একটা তামার তার যদি নেওয়া হয়, তাহলে সেখানে একক অনুদৈর্ঘ্য বিকৃতি যদি উৎপন্ন করতে হয়, তাহলে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 1.26 ইন্টু 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। স্থিতিস্থাপক পদার্থের বিকৃতি ঘটাতে গেলে বস্তুটার মধ্যে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকে আমরা বললাম কি? পীড়ন। এটা যদি তারের ক্ষেত্রে আমি যদি দেখি বা স্প্রিংয়ের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই বলটাকে বলা হয় বল ধ্রুবক। স্প্রিংয়ের ক্ষেত্রে এটা প্রতি একক দৈর্ঘ্যে ক্যালকুলেশন করতে হয়। কি বলছে? একটা স্প্রিং তুলা স্প্রিংয়ের প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধিতে যে পরিমাণ প্রসার্য বল প্রযুক্ত হয় তাকে ওই স্প্রিংয়ের বল ধ্রুবক বলে। অর্থাৎ আগে আমরা যেটা বল বাই ক্ষেত্রফল হিসেব করছিলাম পীড়নের ক্ষেত্রে, কিন্তু কোনো স্প্রিং যখন আমি তুলনা করব স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা সেটা বলবো বল বাই দৈর্ঘ্য। এই বল বাই দৈর্ঘ্যটাই হচ্ছে বল ধ্রুবক। এটা স্প্রিংয়ের ক্ষেত্রে হিসেব করা হয়। বল ধ্রুবকের মাত্রিক সংকেত কী হবে? যেহেতু বল বাই দৈর্ঘ্য, তাহলে আমি হিসেব করে পেলাম m(t⁻²). বল ধ্রুবকের একক তাহলে কী হবে? নিউটন মিটার ইনভার্স এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে ডাইন সেমি ইনভার্স। এবার এই যে হুকের সূত্রটা আমরা পড়লাম, যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ বিকৃতি বেশি করতে হলে আমার পীড়নটাও বেশি হবে। তার উপর ভিত্তি করে কিন্তু স্থিতিস্থাপক ধর্ম কিন্তু বস্তুর আমরা হিসেব করতে পারি। ধরা যাক বললাম রবার আর ইস্পাত কে বেশি স্থিতিস্থাপক। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ইস্পাতকে আমি তো টানতে পারবো না, তাহলেও তো স্থিতিস্থাপক নয়, কিন্তু রবারকে টেনে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে, তাই ওটা স্থিতিস্থাপক। কিন্তু বিজ্ঞানের এতে তো এটা হচ্ছে না। বিজ্ঞানের ভাষায় বলবো ইস্পাতকেও টেনে বাড়ানো যায়, অবশ্যই সেক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হয়, তবে তার বিকৃতিটা বেশি হয়। তাহলে স্থিতিস্থাপক ধর্ম অনুযায়ী, হুকের সূত্র অনুযায়ী, যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হয় বা বিকৃতি ঘটাতে গেলে যার ক্ষেত্রে বেশি বল লাগে, সে বেশি স্থিতিস্থাপক। সেই কারণে ইস্পাত কিন্তু রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক। পদার্থের এই স্থিতিস্থাপকতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভঙ্গুর, একটা হচ্ছে প্রসার্যশীল, আর একটা হচ্ছে নমনীয়। ভঙ্গুর পদার্থ কাকে বলবো? যে পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার অল্প পরেই পদার্থটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাকে আমরা ভঙ্গুর পদার্থ বলতে পারি। এটাকে বলা হয় ব্রিটলনেস। এই ধর্মটাকে বলা হয় ভঙ্গুরতা বা ব্রিটলনেস। আচ্ছা, যেমন এখানে কাঁচ বলা হয়েছে, কাঁচ অ্যাকচুয়ালি পূর্ণ দৃঢ় বস্তু। এটা স্থিতিস্থাপক সীমা বলতে নেই কিছু, একটুতেই ভেঙে যাবে। আর আমরা ধরো কঞ্চির বাড়িকে আমি বাঁকাতে পারি, কিন্তু একটু বাঁকালেই কী হবে? একটু পরে সেটা ভেঙে যাবে, সেক্ষেত্রে সেটা হয়ে গেল ভঙ্গুর। তাহলে এটা একটা ধর্ম। আর একটা ধর্ম হচ্ছে
প্রসার্যতা বা ডাকটিলিটি। এক্ষেত্রে দেখা যায় এরকম প্রসার্যশীল পদার্থ কারা, বলছে যে পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি খুব বেশি পরিমাণে ঘটে তাকে প্রসার্যশীল পদার্থ বলে। সোনা বা তামা এত সরু করা যায় যে কারণে সোনা আর তামা দিয়ে খুব সরু সরু গয়না করা যায়। এরা খুব প্রসার্যশীল, অর্থাৎ এদের দৈর্ঘ্যের খুব বৃদ্ধি ঘটতে পারে, সেই জন্যে এদের প্রসার্যশীল পদার্থ বলছে। এটা স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর এই ধর্মটা দেখা যায়, এদের বলছে ডাকটিলিটি। আরেকটা আছে, যে সমস্ত পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর পদার্থের বিকৃতি দ্রুত বৃদ্ধি পায় এবং প্রযুক্ত বল সরিয়ে নিলেও সেই বিকৃতিটা থেকে যায়। মানে কিছু দূর পর্যন্ত স্থিতিস্থাপক ধর্মটা ছিল, কিন্তু স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর তার সেই ধর্মটা লোপ পেল, ফলে সেক্ষেত্রে যে বিকৃতিটা ঘটে যাচ্ছে সেটা আর ফিরে আসছে না। যেমন বলছে প্লাস্টিক, রাবার, এদের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। রাবার ও প্লাস্টিক একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে সেটা বেঁকে গেল, আবার আগের অবস্থায় ফিরে গেল, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সেটা হবে, তারপর তার স্থায়ী বিকৃতি ঘটবে। এটাকে বলছে প্লাস্টিসিটি বা নমনীয়তা। আমি পদার্থের গঠন এবং ধর্ম এই চ্যাপ্টারটি যে 3টি পর্বে আলোচনা করলাম, তোমরা এই 3টি পর্বই ভালো করে দেখবে, বুঝবে। যদি না বুঝতে পারো আমার সঙ্গে যোগাযোগ করবে। ভালো থাকবে, ধন্যবাদ।